এই মাঠেই গত রাতে আরেকটি হারের সাক্ষী হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে হেরে 2-1 বাংলাদেশ সিরিজ হেরেছে এই পাল্লেকেল্লেতে। যেই মাঠে হার দিয়ে কালকে শেষ হলো, সেখানে টি-20 যাত্রা হবে আগামীকাল। সিরিজের প্রথম টি-20তে এই পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বে, যিনি ওয়ানডে একাদশের স্থানই পাননি, তার নেতৃত্বে বাংলাদেশ দল টি-20তে লড়বে লঙ্কানদের বিপক্ষে। এই সিরিজে আমরা দেখেছি যে একটা দল 50 ওভার তাদের প্রিয় ফরম্যাট ছিল। আমরা সবাই সেটা জানতাম যে ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট, এবং এই ফরম্যাটে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বেশি, বাংলাদেশের রেজাল্ট করার সম্ভাবনা বেশি। কিন্তু দিন যত যাচ্ছে, ক্রমে নতুন যত সংযুক্তি আসছে, ততই যেন ধোঁয়াশার মতো মিলিয়ে যাচ্ছে সব। বাংলাদেশের পারফর্ম তলানিতে গিয়ে থাকছে ওয়ানডে ফরম্যাটেও। আমরা দেখেছি যে বাংলাদেশ দল গত 3টা ওয়ানডের 3টা ম্যাচেই 50 ওভারের ক্রিকেট খেলতে পারেনি। প্রতিটা ম্যাচেই তাদের ব্যাটিং গভীরতা তাদের ভুগিয়েছে, এটা আমরা খুব স্পষ্টভাবে দেখেছি। অবশ্য বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা আজ নতুন কিছু নয়, সেটা পুরনো চিত্র। আমরা আরেকটি এই ব্যাটিং দৈন্যতা নিয়ে বাংলাদেশ দল কালকে শুরু করবে টি-20 সিরিজ, এবং টি-20 মাঠের খেলা সেটা সবাই জানেন। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে টি-20 জেতা এটা বাংলাদেশের জন্য মহান, অর্থাৎ খুবই কঠিন পরীক্ষা বটে। সেই পরীক্ষা তো বাংলাদেশকে দিতেই হবে, এবং যদি সেই পরীক্ষায় না উতরাতে পারে তাহলে বাংলাদেশের জন্য সামনে ওভারকাম করা আরও কঠিন হয়ে যাবে। আমরা আজকে এই মাঠে এসেছি, এবং এই মাঠে ক্যাপ্টেন লিটন দাস কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বাংলাদেশের সব ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, তিনি কথা বলেছেন বাংলাদেশের পাইপলাইন নিয়ে। বাংলাদেশ দল আপনি দেখেন, ইমাজিন দল খেলে, এ দল খেলে, এইচপি, দেন ঢাকা প্রিমিয়ার লিগ, কত লিগ খেলে। তারপরও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেছেন যে বাংলাদেশের আসলে আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেটার নেই। এই মুহূর্তে যদি বলেন, আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে। আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে, সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে। এই কথাটা কতটা একটা এত ইনভেস্টমেন্ট, এত ক্রিকেটার, এত কিছুর পর যখন একজন নির্বাচক বলছেন যে তবুও নাকি তাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটার নেই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি আন্তর্জাতিক মানের ক্রিকেটার নাই থাকে তাহলে পাইপলাইনের কী হলো? এতদিন ধরে যে পাইপলাইন চলছে, যে খেলোয়াড় তুলে আনা যে প্রসেস চলছে, তৃণমূলে বারবার জোর দেওয়ার কথা, বিসিবিতে যেই পরিচালক, যেই প্রধান আসছেন তিনিই বলছেন, তাহলে পাইপলাইনটা আসলে কোথায়? আমাদের যদি আন্তর্জাতিক মানের খেলোয়াড় নাই থাকে তাহলে মাঠে লড়াই করবে অ্যাকচুয়ালি কারা? আপনারা জানেন জুন মাস থেকে এইচপির দল 28 জনের স্কোয়াড নিয়ে কিন্তু প্র্যাকটিস করছে। ঢাকায় থেকে শুরু করে তারা কয়েকটা ভেন্যুতে তারা প্র্যাকটিস করছে, যে ভেন্যু যেই ক্যাম্প আগস্ট মাস থেকে চলবে। কঠোর পরিশ্রম করে ওই ভেন্যুর ওই ক্রিকেটারদের কাজই হলো জাতীয় দলের জন্য তৈরি থাকা। কিন্তু তবুও প্রধান নির্বাচক আক্ষেপ করে বলছেন যে বাংলাদেশ দলের পাইপলাইন নিয়ে যথেষ্ট আন্তর্জাতিক মানের ক্রিকেটার নেই। এই আন্তর্জাতিক মানের ক্রিকেটার কবে তৈরি হবে সেই প্রশ্নের উত্তর আসলে কারোই জানা নেই। কিন্তু দিন যত যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ তত অন্ধকার হচ্ছে, কারণ আমরা দেখছি যে টেস্ট, টি-20, ওয়ানডে কোনো ফর্মেট বাংলাদেশ ধারাবাহিকতা তো নেই, বরং নিজেদের যেই যথারীতি চিরাচরিত খেলা সেটাও তারা মনে হয় খেলতে পারছে না। আমরা প্রতিটা ক্রিকেটারের দুর্বলতা দেখছি, সবচেয়ে বিশেষ করে যেদিন বলিং ক্লিক করছে সেদিন ব্যাটিং ক্লিক করছে না, যেদিন ব্যাটিং ক্লিক করছে সেদিন বলিং ক্লিক করছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাটিংটাই বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। একজন ব্যাটসম্যান সেট হচ্ছেন, তারপর উইকেট বিলিয়ে দিচ্ছেন, আবার কেউ আছেন উইকেটে এসেই তাড়াহুড়ো করে খেলছেন এবং আউট হচ্ছেন। এই যে পর্যায়ক্রমিক আউট হওয়া এবং উইকেট বিলিয়ে দেওয়া, সব কিছুর ক্রমে কিন্তু মূল ক্ষতিটা হচ্ছে বাংলাদেশেরই। বাংলাদেশ হেরে যাচ্ছে, এবং সেই হারকে সঙ্গে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে টি-20 জার্নি। ওয়ানডে সিরিজের হতাশাকে পেছনে ফেলে টি-20তে বাংলাদেশ দল ভালো করবে, সেটাই অন্তত সবার প্রত্যাশা। পাল্লেকেলে স্টেডিয়াম থেকে হিমু আক্তার, দেশ কংগ্রেস।